আসসালামু আলাইকুম বন্ধুরা। দূর দূরান্ত থেকে যেখানে যে অবস্থাতেই আছেন, আশা করি সবাই অনেক সুস্থ আছেন, নিরাপদে আছেন, শান্তিতে আছেন, ভালো আছেন। আমি না শুধু শুধু মিছে এই কথাগুলো বলছি। আমি জানি আপনারা কেমন আছেন, আমি কেমন আছি, আমাদের চারপাশ কেমন আছে, কেমন রেখেছে আমাদের। বিশেষ করে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা যারা আছে, তাদের পড়াশোনা তো গোল্লায় গিয়েছে। তাদের না আছে কোনো ভবিষ্যৎ, না আছে এই প্রজন্মের কোনো বড় শক্তি। বন্ধুরা, আমাদের প্রজন্মটাকে একদম নিঃশেষে বিভাজ্য করে দেয়া হচ্ছে। এটাই হয়তো রুখে দাঁড়ানোর সময়। এই রুখেতে দাঁড়াতে গিয়ে কত ধরনের কত ঘটনা ঘটছে, কত হৃদয়স্পর্শী ঘটনা ঘটছে, আসলে আমরা সেটা কল্পনাও করতে পারি না। ৭১-এর যুদ্ধ দেখিনি, কিন্তু বড়টা দেখছি। নির্দ্বিধায় দেশের মানুষজনের ওপর কী করে গুলি করে হত্যা করছে, আসলে সেটা বলার অবকাশ নেই। বন্ধুরা, এসব কথা বলতে গেলে চোখে জল ভিজে আসে। তাই আমি কথা বাড়াতে চাই না। আমি এই চলমান প্রেক্ষাপটের উপর ভিত্তি করে একটি গল্প লিখেছি। চলুন না শুনে আসি। ভালো লাগলে কমেন্টে জানাবেন, আমি উৎসাহ পাব। শাফিন চাকরির খোঁজে এখন ঢাকাতেই থাকছে। সে রংপুর বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স শেষ করেছে ৩ বছর আগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার এলাকার অনেক কাছের এক বন্ধু সিরাজ, সেও মাস্টার্স শেষ করে চাকরি খুঁজছে। সিরাজের পরামর্শ শুনে শাফিন এখন ঢাকাতেই থাকে। সিরাজ মূলত চাকরি খোঁজার পাশাপাশি ছাত্র রাজনীতি করে, তাই সিরাজ শাফিনকে তার হোস্টেলেই থাকার ব্যবস্থা করে দিয়েছে এই ছাত্র রাজনীতি কোঠায়, এক প্রকার বিনে পয়সাতেই। শুধু খাবারের টাকাটা দিতে হয়। শাফিন চাকরির প্রস্তুতি নিচ্ছে, পাশাপাশি কয়েকটি টিউশনি করে হাত খরচ চালিয়ে নিচ্ছে। সে বাড়ি থেকে কোনো টাকা পয়সা নিতে পারে না। তার ইচ্ছে সে প্রশাসন ক্যাডার হবে, মস্ত বড় এক অফিসার হয়ে দেশের দুর্নীতি নিজে হাতে একটা একটা করে দমন করবে, আর তার মাকে শহরের মস্ত বড় এক আলিশান বাড়িতে রাজরানীর মতো করে রাখবে। এটা তার দীর্ঘদিনের স্বপ্ন। তার মা বেশ কিছুদিন যাবৎ ভালোই অসুস্থ। ডাক্তার বলেছে হার্টের সমস্যা। ওষুধ খাচ্ছে, কিন্তু তেমন লাভ হচ্ছে না। যদি 7 দিন সুস্থ থাকে, তাহলে পরের 7 দিন ফের অসুস্থ হয়ে যায়। এদিকে শাফিন টিউশনি করে যা কিছু পায়, মোটামুটি বেশিরভাগই তার মাকে পাঠিয়ে দেয়, আর যা পাঠায় তা দিয়ে ওষুধ খাওয়ার মতো অবস্থা থাকে না। এদিকে বেশ কিছু চাকরির পরীক্ষাও দিয়েছে, কিন্তু রেজাল্ট বের হয়নি। 2বার বিসিএস পরীক্ষা দিলেও শেষবার ভাইবা পর্যন্ত গিয়েও চাকরিটা আর হলো না। ভাইবাতে পরীক্ষকরা নাকি কোনো প্রশ্নই করেনি সেদিন। বলেছিল, তোমার তো এখনও অনেক বয়স আছে, চেষ্টা করতে থাকো, হয়ে যাবে। শাফিনের এসব কথা শুনে মন অনেক আগেই ভেঙে গিয়েছিল, কিন্তু শাফিন থেমে থাকার ছেলে না। কেননা তার মা তার জন্য কী না করেছে, তাকে যে পারতেই হবে, আর সেই জন্য সে প্রশাসন ক্যাডার হতে চায়। শাফিনের মা আছে, কিন্তু বাবা নেই। ওর বয়স যখন 6, তার বাবা রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়। এরপর থেকে বড় বোন রোজিনা আর শাফিনকে নিয়ে জীবনযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে শাফিনের মা রাহেলা বানু। রোজিনা শাফিনের থেকে 4 বছরের বড়। বাড়ির 3 শতক জমি আর 2 চালা টিনের ঘর ছাড়া আর কিচ্ছুই নেই। কিছু হাঁস মুরগি ও ছাগল পেলে কোনো মতো সংসার চালায় শাফিনের আম্মা। আর্থিক অবস্থা ভালো না হওয়ায় রোজিনাকে অনেক আগেই এলাকার এক ছেলের সাথে বিয়ে দিয়েছে। শাফিন যখন এসএসসি পরীক্ষায় গোল্ডেন A+ পায়, তখন তার স্কুলের শিক্ষক বলেছিলেন, বুঝেছ শাফিনের মা, তোমার ছেলের মেধা আছে মাশাআল্লাহ, দেখবে সে অনেক বড় কিছু হয়ে দেখাবে। তার লেখাপড়া বন্ধ করো না, আমরা তো আছি, দরকার হলে আমরা সহযোগিতা করব। এরপরে গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের ধরে ডাচ বাংলা ব্যাংকের উপবৃত্তি পায়, সেটা দিয়েই কোনো মতো পড়াশোনা চালিয়েছে, তাকে লেখাপড়া করিয়েছে। লোকের বাড়ি কাজ থেকে শুরু করে মাঠে হাড় ভাঙা পরিশ্রম এমন কিছু নেই যে তিনি করেননি। এদিকে আত্মীয় স্বজন, এলাকার লোকজন এই ছেলেটার জন্য আশায় বুক বেঁধে আছে। সবাই অনেক দোয়া করে যেন তার জনমদুখী মায়ের মনের আশা পূরণ করতে পারে, আর গ্রামের মুখ
উজ্জ্বল করতে পারে। গ্রামে যদি একটা ভালো ছেলে থেকে থাকে তাহলে শাফিন একজন। সেই সুবাদে গ্রামের লোকজন তাকে অনেক সম্মান করে, অনেক স্নেহ করে, অনেক ভালোবাসে। ইতিমধ্যে অনেকগুলো পরীক্ষার রেজাল্ট দিয়েছে, কিন্তু কোনোটাতেই টেকেনি। যাদের মামা খালু আর টাকার জোর আছে ঠিক তারাই চাকরিগুলো বাগিয়ে নিয়েছে। এদিকে শাফিন চিন্তায় দিনে দিনে কাহিল হয়ে পড়েছে। আর হাতে আছে মাত্র 2টা বছর। তারপরে বয়স শেষ। কি করবে কিছু ভেবে পাচ্ছে না। একমাত্র বিসিএসই যেন শেষ ভরসা। সেখানে নাকি সম্পূর্ণ মেধার মূল্যায়ন করা হয়, মেধার দাম দেওয়া হয়। সেই আশায় বুক বেঁধে আছে শাফিন, কারণ শাফিন পড়াশোনায় অনেক ভালো। রাত 10টা নাগাদ শাফিন এশার নামাজ পড়ে বই নিয়ে বসেছে। সিরাজ হন্তদন্তভাবে রুমে এসে শাফিনকে ডেকে পাশের রুমে যেতে বলে দ্রুত বের হয়ে আয়। এই বলে সিরাজ রুম থেকে দ্রুত বের হয়ে যায়। শাফিন পাশের রুমে গিয়ে দেখল 8 থেকে 10 জন মিটিংয়ে বসেছে। টিভিতে নাকি নিউজ বের হয়েছে, বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসকারের মূল হোতা গ্রেপ্তার। 1100 থেকে 1200 বিসিএস ক্যাডার নাকি তার প্রশ্ন পেয়েই হয়েছে। শাফিন কি বলবে আর ভেবে পাচ্ছে না। দেহটা পাথর হয়ে গিয়েছে। কারণ যেখানে সে ভরসা করে আছে সেখানে এত বড় দুর্নীতি। সে তো ছোট থেকে বিশ্বাস করে এসেছে একমাত্র বাংলাদেশের সিভিল সার্জন কোটায় অর্থাৎ বিসিএসেই কোনো দুর্নীতি নেই। মায়ের স্বপ্ন কি তাহলে আর পূরণ হবে না? কি হচ্ছে? আমি কি বিসিএস ক্যাডার হতে পারবো না? এদিকে 56% কোটাধারীর দখলে সকল চাকরি, আর বাকি যারা আছে মামা খালুর জোর আর টাকার জোরে চাকরি হয়ে যাচ্ছে দেদারসে। তাহলে আমরা কোথায় যাব? ভেবে ভেবে শাফিন নীরবে চোখের জল ফেলছিল সেদিন। হঠাৎ পাশের হল থেকে মিছিলের মতো আওয়াজ আসছিল, শুধু শোনা যাচ্ছিল মানি না, মানব না। হঠাৎ সিরাজের কণ্ঠে শাফিন জাগতিক জ্ঞান ফিরে আসলো শাফিনের। কিরে, যাবি না? আয় আমাদের সাথে। শাফিন হন্তদন্তভাবে তাদের সাথে রওনা হলো। হলরুমের সামনে শত শত ছাত্র জমায়েত হলো। সেখানে পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিকে কোটা নিয়ে তো আলোচনা আছেই আগের থেকে। অন্যদিকে প্রশ্ন ফাঁসের কাহিনী নতুন করে যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে। আগামীকাল থেকে ছাত্র সংগঠন নাকি কঠিন পদক্ষেপ নেবে। তারই একটা র্যালি বের হবে। আমাদের সবাইকে থাকতে হবে সেই র্যালিতে। পরের দিন সকাল 10টায় কোত্থেকে যে এত লোক জড়ো হলো কে জানে। ক্ষণিকের মধ্যেই ছাত্রদের কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত হতে লাগলো। আমাদের দাবি, আমাদের দাবি, মানতে হবে, মানতে হবে ইত্যাদি স্লোগান নিয়ে। এদিকে শাফিনের মনে যত ক্রোধ আছে সব কিছু ঝরাতে নিজেও মিছিলে যোগ দিল। মাথায় লাল সবুজের পতাকা বেঁধে হাত উঁচিয়ে মেধার যথার্থ মূল্যায়ন চাই শীর্ষক স্লোগান নিয়ে। এদিকে সরকার থেকে বলা হয়েছে সকল কিছু সমাধান হবে, কিন্তু না, সময় যত ঘনিয়ে আসছে ঠিক ততই তালবাহানা শুরু হয়েছে। পরের দিন সারা দেশে ছাত্রদের মিছিল বের হলো। বহির্বিশ্বে যেন এই ধরনের ভাবমূর্তি নষ্ট না হয় আর এই ধরনের যেন সংবাদ প্রচার না হয়, রাস্তা রাস্তায় প্রশাসন বাহিনী মোতায়েন করা হলো। আন্দোলন যেন তীব্র থেকে আরও তীব্রভাবে জোরালো হতে লাগলো। সারা দেশে লাখো ছাত্রছাত্রীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা দেওয়া হলো। অনেকেই আহত হয়ে হাসপাতালে ভর্তি। পরিস্থিতি যখন তীব্র থেকে আরও তীব্র হতে লাগলো, ছাত্র আন্দোলনের সাথে একমত পোষণ করে সরকার বিরোধী দল থেকে শুরু করে দেশের সর্বসাধারণ মানুষ এক হয়ে গেল। এদিকে শাফিনের মা মানুষের মুখে ঢাকা শহরের খবর শুনে শাফিনকে কল করে জানতে চাইল, কী রে বাপ, ঢাকায় নাকি খুব গন্ডগোল হচ্ছে, একটু সাবধানে থাকিস, তোর কিছু হলে কিন্তু তোর মা বাঁচবে না বলে দুঃখিনী মা হাউ মাউ করে কান্না শুরু করে দিল। বোন কল দিয়ে বলছে, ভাই তুমি ভেজালে যেও না, তোমার কিছু হলে আমরা সইতে পারবো না, তোমার বিসিএস ক্যাডার হওয়া লাগবেই, তুমি দেশের, তুমি সমাজের, তুমি এলাকার, তুমি আমাদের মুখ উজ্জ্বল করবে ভাই, তুমি শুধু মন দিয়ে লেখাপড়া করো, শোনা ভাই আমার। ঠিক আছে বুবু, দোয়া করো, আমার মাকে দেখে রেখো। এই আন্দোলন এখন শুধু আমার একার নয়, এটা সকল ছাত্রছাত্রী ভাই বোনদের চাওয়া পাওয়ার আন্দোলন। ফোন রাখার একটু আগ মুহূর্তেই
ছোট ভাগ্নিটা ফোন কেড়ে নিয়ে আধো আধো গলায়, মামা জানো, আমার পুতুলটা আমার সাথে কথা বলে না। মা বলেছে তুমি নাকি আমার জন্য কথা বলা পুতুল নিয়ে আসবে। আর শোনো, আমার জন্য আর পুতুলের জন্য চুড়ি কিনে নিয়ে এনো, বুঝলে? ঠিক আছে আম্মু, আনবো। ফোন রেখে দাও। এই বলে ফোনটা রেখে দিল। রোদের মধ্যে দৌড়ে আর মিছিলে করে গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। একটু পানি পেলে ভালো হতো ভাবতেই একটা সুদর্শন ছেলে গলায় ভার্সিটির আইডি কার্ড ঝুলিয়ে, কারো পানি লাগবে ভাই, কারো পানি লাগবে, এই যে ভাই আপনি পানি খাবেন, পানি লাগবে কারো, বলতে বলতে এগুচ্ছে। আমি হাত বাড়াতেই আমার হাতে এক বোতল পানি দিয়ে মুচকি হেসে আমার পাশে এসে বসলো। দেখে মনে হচ্ছে আমার থেকে অনেক জুনিয়র হবে। আমি পানি খেতে খেতে বললাম, কিসে পড়ছো তুমি ভাই? সে কোনো এক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কথা বলল। কথা বলতেই হাঁটা শুরু করলাম দুজন। এদিকে পুলিশের গাড়ির হুইসেল শুনতে পেলাম। সবাই দৌড়ে পালাচ্ছে দেখলাম। আমরাও দৌড় দিচ্ছি। আমরাও উঠে দৌড় দিচ্ছি। এর মাঝে একটা গুলির আওয়াজ পেলাম। পেছনে তাকিয়ে দেখি সেই পানিওয়ালা ছেলেটা গুলি লেগে পড়ে গেছে। কাছে গিয়ে দেখি পিচ ঢালা পথ, ছেলেটা রক্তে ভেসে যাচ্ছে, রঞ্জিত হয়ে যাচ্ছে, দেহ থরথর করে কাঁপছে, মুখ দিয়ে গঙ্গানোর মতো আওয়াজ আসছে। গুলিটা লেগেছে তার গলায়। ইতিমধ্যে আরও 2-4 জন ছুটে এসে সবাই কাঁধে নিয়ে দৌড়াচ্ছিল। আমিও কাঁধে নিয়ে দৌড়াচ্ছিলাম। হঠাৎ ছেলেটা একটা ঝাঁকি দিয়ে তার দেহটা নিস্তেজ করে দিল। কান্না ধরে রাখতে পারলাম না। আমার সাথে যেন আকাশ বাতাস সব কিছুই কান্নায় সায় মেলাচ্ছে। এবার যেন দেয়ালে ফিট টিকে গেছে সবার। আমি সহ সবাইকে ঠায় দাঁড়িয়ে গেলাম। আমরাও ছেড়ে দেব না, এই বলে সবাই সমগতিতে পুলিশের দিকে ধাওয়া করলাম। ইট পাকড়ে ছুটছি, হাতে একটা লাঠি নিয়ে তাদের অস্ত্রের সামনে আমরাও এগিয়ে যাচ্ছি। হঠাৎ মনে হলো কি যেন আমার পাঁজরে এসে লাগলো। আমি ততটা ভ্রুক্ষেপ না করে আবার এগিয়ে যাচ্ছি। ততক্ষণে কেউ একজন আমাকে দেখিয়ে বলল, এর গুলি লেগেছে, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চল। আমি ততক্ষণে নিস্তেজ হয়ে যাচ্ছি। হঠাৎ মনে হলো আমার নিঃশ্বাস চলছে না, আমি থেমে যাচ্ছি। আমি তখন খেয়াল করে দেখলাম আমার পাঁজর ভেদ করে ঘাতকের বুলেট বেরিয়ে গিয়েছে। আমার ভীষণ কষ্ট হচ্ছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। কি করলে তোমরা? সত্যি গুলি করেছো আমায়, নাকি ইট দিয়ে ঢিল লেগেছে আমার? তোমরা আমাদের টাকায় অস্ত্র আর বুলেট কিনে আমাদেরই গুলি করলে। আমাদের ট্যাক্সের টাকায় খাবার খেয়ে সেই খাবারের শক্তি নিয়ে সেটা আমাদেরই উপরে সেই শক্তি ঝেড়ে দিলে। আমার দেহটা ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে। মনে পড়ছে আমার দুঃখিনী মার কথা, আমার ভোলা ভালা অশিক্ষিত বোনের কথা, আমার ছোট্ট আদরের ভাগ্নির কথা। তাহলে কি আমার মায়ের স্বপ্ন আর কখনোই পূরণ করতে পারবো না? আমি কি আমার আদরের ভাগ্নের শেষ আবদারটুকুও পূরণ করতে পারবো না? আমি কি এখানেই হেরে যাচ্ছি? মনে পড়ছে সেই ছোট্টবেলার বাবার শেষ আদর। মনে পড়ছে মায়ের হাতে ভাত তুলে খাওয়ানোর সেই কথা। আরও মনে পড়ছে মায়ের শাসন ঠেকাতে মায়ের সাথে বোনের যুদ্ধ। মনে পড়ছে আমার দেশের কথা। অজান্তেই আমার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। এই অশ্রু ব্যথার নয়, এই অশ্রু এক বুক যন্ত্রণার। শরীরের ব্যথার থেকে আজ মনের ব্যথা অনেক বেশি। নিস্তেজ হয়ে যাচ্ছে। বন্ধুরা, গল্পটি পড়তে পড়তে আসলে নিজেই অনেক আবেগপ্রবণ হয়ে গিয়েছি। আমি অনুধাবন করতে পারি যারা শহীদ হয়েছে, যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাদেরকে বেহেশতে দান করুক। তাদের আপনজন পরিবারদের সবার শোক সামলানোর তৌফিক দিক। বন্ধুরা, আর আমি চালিয়ে যেতে পারছি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।